দর্শক, দেশে বিদেশে যে যেখান থেকেই দেখছেন, সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন আইএফএসসি ব্যাংক নিবেদিত এই সময়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি নজরানা চৌধুরী। দর্শক, বিভিন্ন দাবিতে ইসলামপন্থী কয়েকটি দল আন্দোলনের ডাক দিয়েছে। দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি অবশ্য সরাসরি এই আন্দোলনের কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না। তারা এই কর্মসূচিকে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর দ্বিচারিতা বলেও মনে করে। এসব বিষয় সহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আজ আমরা দুজন অতিথিকে এনটিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তারা হলেন গণফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার মিজানুর রহমান এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন। আপনাদের দুজনকেই এনটিভির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। তো আমি যেই প্রসঙ্গটা শুরুতে বললাম, এর বাইরে আমি একটি প্রসঙ্গ দিয়ে অন্য একটি বিষয় দিয়ে শুরু করতে চাই। সেটা হলো যে আজকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে দলীয়ভাবে অপরাধে যুক্ত ছিল আওয়ামী লীগ, তো এবং বিচার প্রক্রিয়ার মধ্য দিয়েই আওয়ামী লীগের বিষয়ে নিষ্পত্তি হওয়া উচিত। তাহলে ওনারাই আবার দলটিকে নিষিদ্ধ করার জন্য এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করার জন্য আন্দোলন করলেন। পরবর্তীতে এক্সিকিউটিভ অর্ডারে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। তাহলে দুই রকম স্ট্যান্ড নিল না দলটি? কি মনে হয়? আমি বলবো। জি, ডাক্তার মিজানুর রহমান, আপনাকে এবং আমার সম্মানিত সহ আলোচক এনটিভির দর্শক শ্রোতাকে। যে বিষয়টা আপনি বললেন, আমরা শুরুতেই বলেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর তিনি একটি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রকে একটি গণতান্ত্রিক উত্তরণ ঘটাবেন, এটাই ছিল আমাদের প্রত্যাশা। তো সেই জায়গায় সরকার একটি সংস্কারের মধ্য দিয়ে জন আকাঙ্ক্ষা পূরণ করবেন এবং একটি নির্বাচন দিবেন, এইটা যখন আমাদের প্রত্যাশা, সেই দিকে আমরা এগোচ্ছিলাম। এই সময় এনসিপি সহ দুই একটি রাজনৈতিক দলকে আমরা দেখলাম হঠাৎ করে তারা বলল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা তখন বলেছিলাম সরকারের কোনো নির্বাহী, যুক্ত করি যে ওই আন্দোলনটা শুরু হয়েছে আসলে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিদেশে যাওয়ার কারণে। তারা বলছিল যে তিনি পালিয়ে গেছেন, সেই ওইটা দিয়ে শুরু হলো আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, এবং পরবর্তীতে দেখলাম উনি আবার দেশেও ফিরে আসলেন। জি জি, ওই সময় আমি আপনাদের এখানে এসে এটা বলেছিলাম। ঠিক ওই সময় আমার যতটুকু মনে পড়ে সেটা হচ্ছে যে একটি রাজনৈতিক দল নিষিদ্ধের নির্বাহী আদেশে নিষিদ্ধের যে প্রক্রিয়া, এটাকে আমরা সমর্থন করি না। কারণ দেশে আইন আছে, আদালত আছে, এরপরে একটি সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছি বা একটি অন্তর্বর্তীকালীন সরকার আসছে। কারণ আপনাদের এই কথাটা মনে রাখা দরকার যে আমরা এই অভ্যুত্থানটা যখন সংগঠিত করি বা যখন হয়, তখন আমাদের এই সংবিধান কিন্তু সেটাকে অভ্যুত্থানকে সমর্থন করে না। 3 দিন কোনো রাষ্ট্র সরকার ছিল না। কিন্তু যখন আমরা 8ই আগস্ট 2024 সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে আমরা সকল রাজনৈতিক দল মহামান্য রাষ্ট্রপতির কাছে গেলাম, এবং এই সংবিধানের অধীনে যখন সরকার শপথ গ্রহণ করলো, তখন কিন্তু একটি সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালিত হচ্ছে। সেই ক্ষেত্রে হঠাৎ করে যখন একটি দলকে নিষিদ্ধের কথা আসলো, আমরা সেটা বলেছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাজ এটা না, এবং এই ধরনের যদি প্রক্রিয়া শুরু হয় এটা খারাপ দৃষ্টান্ত শুরু হবে। কিন্তু দেখা গেল যে এই যে নতুন রাজনৈতিক দল, তারা গণভবনের আমাদের যমুনার সামনে যাওয়া, প্রধান উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখা, দিনের বেলায় দেখলাম সরকারি পৃষ্ঠপোষকতায় গরমের সময় ঠান্ডা পানি দিয়ে তাদেরকে আপ্যায়নের ব্যবস্থাও করা হলো, এবং রাত্রেবেলা উপদেষ্টা পরিষদের বৈঠক করে এই দলকে কার্যক্রমকে নিষিদ্ধ করা হলো। তো আমরা সেই সময়তে এটা বলেছিলাম যে এইটা প্রক্রিয়া না। আপনারা যদি দেখেন, নির্বাহী আদেশে কিন্তু জামাত ইসলামকেও নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার, সেটাও কিন্তু আমরা খুব একটা সমর্থন করি নাই, এবং জনগণও ইতিবাচকভাবে নেয়নি। যে কারণে অভ্যুত্থানের পরে জামাত ইসলাম আরও দ্বিগুণ শক্তি নিয়ে সামনে চলে আসছে, মানুষের একটা সহানুভূতি তাদের উপরে তৈরি হয়েছিল। এখন আওয়ামী লীগ
সরকার ক্ষমতায় থাকার সময় তারা যে গুম খুন অত্যাচার সংবিধানের বাইরে যে মানুষের উপরে যে ধরনের কর্মকাণ্ড করেছে, দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বাইরে নিয়ে গিয়েছে, নির্বাচনের নামে যে সমস্ত প্রহসনমূলক নির্বাচন করেছে, আপনি যদি দেখেন যে দিনের ভোট রাতে তারা করেছে, এগুলো নিয়ে তো জন অসন্তোষ, তার ফলেই তো এই বিক্ষোভটা এবং গণ অভ্যুত্থান হয়েছে। এখন সেই জায়গায় আমরা এই সরকারকে বাধ্য করা কিংবা গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে চলে যাওয়া, এটা তো দীর্ঘমেয়াদী একটা নেতিবাচক প্রভাব সৃষ্টি করবে, এটা আমরা বলি নাই। এখন দেখেন, ঠিক আপনি যেটা শুরু করলেন যে সেই এনসিপির প্রধান এখন যে বলছে আইনি প্রক্রিয়ার মধ্যে যাওয়া, তার একটা কারণ আছে। আপনি যদি লক্ষ্য করে দেখবেন যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর উনি কিন্তু বিদেশে যে বিভিন্ন মিডিয়ার মুখোমুখি হয়ে খুব বিব্রতকর অবস্থায় হয়েছেন যে নির্বাহী আদেশে তো আপনি এটা করাটা সঠিক হয়েছে কি হয় না, উত্তর দিতে পারে নাই। দেশের মধ্যেও নানা ধরনের প্রশ্নবিদ্ধ। এখন এই দলটি মনে করছে যেটা যা ভুল ভ্রান্তি হয়েছে এটা জায়জ করতে হলে ওই প্রক্রিয়ায় যেতে হবে, সেটা যাচ্ছে। আবার এই দলগুলোই আপনি দেখেন যেটা জেনেও আপনি আরও অনেকগুলো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার একটা মানে সাম্প্রতিক দাবি তুলেছে। আরেকটু যুক্ত করি, যেটা আপনি প্রথমে বলেছেন আন্দোলন, এই আন্দোলনের যে 5টা দাবি আছে সেই দাবির মধ্যে এটাও কিন্তু একটা, যে 14 দল সহ জাতীয় পার্টি এগুলো নিষিদ্ধকরণের একটা দাবি এখানে আনা হয়েছে। তা আমরা মনে করি যে একটি রাজনৈতিক দল হয়ে আর একটা রাজনৈতিক দলের হামলা করা কিংবা সেই দলকে নিষিদ্ধ করা, সেটা না করে আমরা জনগণের উপরে ছেড়ে দিই। কারণ আমার সংবিধান তো বলছে জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক, প্রজাতন্ত্রের মালিক তো কে, মানে রাষ্ট্রের মালিক তো মানে জনগণ। তা আমরা কিন্তু সেই জনগণের কাছে ছেড়ে দিতে চাচ্ছি না। আমরা নিজেরাই জোর করে কিংবা আইনের বাইরে যে সেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই ধরনের দাবিগুলো তুলে ধরছি। সেই সঙ্গে আপনি যদি খেয়াল করেন যে এই সংবিধানের অধীনে রাষ্ট্র পরিচালিত হচ্ছে, আমরা একটা জুলাই সনদ করছি এবং সেটাকেও কিভাবে সাংগঠনিক কাঠামোর মধ্যে আনা যায়, আমরা কিন্তু ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলগুলো এই সংস্কার কমিশনের সাথে বা ঐক্যমত্য কমিশনের সাথে বারবার বসছি। সেখানে আমাদের দল গণফোরামের থেকে আমি প্রতিনিধিত্ব করছি, আপনি নিজেও জানেন। সেখানে এই দলগুলোর মধ্যে যে একটা ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছিল, হঠাৎ করে এই আন্দোলনের নামে এই সমস্ত দাবি দেওয়া, যেগুলো একদিকে আপনি ঐক্যমত্য কমিশনের সঙ্গে বসছেন এবং তাদের সঙ্গে আলাপ আলোচনায় অংশগ্রহণ করে সেখানে ইতিবাচক ভূমিকা পালন করছেন, আবার বাইরে এসে আপনি অপ্রাসঙ্গিক কিছু দাবিগুলো তুলে নিয়ে আসলেন, যেমন পিয়ার নিয়ে। পিয়ার নিয়ে পরে আসবো আপনার কাছে। মানে এই যে 5টা যে দাবিগুলো নিয়ে আসা হলো, তার মধ্যে এই দাবির একটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো নিষিদ্ধকরণ, যেটা আপনি বলেছেন। তা আমরা এখন আপনার কথা থেকেই ধরে নিচ্ছি যে আজকের রিপোর্টটা, যে এনসিপির প্রধান তিনি যে মানে ট্রাইব্যুনালের কাছে যে বিচারিক প্রক্রিয়ার দাবি করছেন, এবং এই বিচারিক প্রক্রিয়ার মধ্যে তারা যদি অপরাধী হয় সেটা বন্ধ করুক এবং বিচার প্রক্রিয়ার মধ্যে আসুক। দেশের আইন আদালতের বাইরে যে এই ধরনের অনভিপ্রেত আমরা দাবি দাওয়া করে নির্বাচন কিংবা রাষ্ট্রকে গণতান্ত্রিক উত্তরণে যাতে আমরা বাধা সৃষ্টি না করি, এই দিকে আমাদের মনোনিবেশ করা দরকার। জি, ধন্যবাদ। আমি রাজিবুজ্জামান রতন, আপনার কাছেও জানতে চাই যে এই হঠাৎ করে এনসিপির দাবিতে নিষিদ্ধ করা হলো, আবার এনসিপির সভাপতি আদালতে গিয়ে বলছেন যে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়েই এই বিষয়ে নিষ্পত্তি হওয়া উচিত। হঠাৎ করে ওনারা কি নিজের পজিশন চেঞ্জ করলেন কেন? ধন্যবাদ। এবং সেটি আবার বাহিরে এসে গণমাধ্যমের সামনে বলেছেন উনি আজকে। মানুষের তো চিন্তা পাল্টায়, পরিস্থিতি সাপেক্ষে নতুন ভাবনার উদ্রেক হয়, পুরনো চিন্তার অসারতা ধরতে পেরে সেটাকে আবার সংশোধন করার একটা প্রচেষ্টাও মানুষ করে, ভুল হলে তার সংশোধন করার চেষ্টা করে। কিন্তু খেয়াল রাখতে হবে, স্টেটমেন্ট 2 ধরনের হয়। একটা হচ্ছে পাবলিক স্টেটমেন্ট, তার একটা ভ্যালু আছে। আমি প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে একটা কথা বললাম কিংবা একটা গণমাধ্যমে একটা বক্তব্য দিলাম, সেটার জন্য একটা ভ্যালু আছে, তার একটা কমিটমেন্ট আছে এবং তার একটা দায়বদ্ধতা আছে, এরও একটা অ্যাকাউন্টেবিলিটি তৈরি করতে হয়। পাশাপাশি যে কথাটা আদালতে বলা হয় সেটা কিন্তু শুধুমাত্র ওই পাবলিক স্টেটমেন্ট হয় না, সেটা তখন কিন্তু একটা তার আইনি দায়, লিগ্যাল স্টেটমেন্ট হয়। আবার যে কথাটা পার্লামেন্টে বলা হয়
সেই কথা কিন্তু আবার আর এক ধরনের দায়বদ্ধতা থাকে। কিন্তু আমাদের দেশে আমরা যে কথাটা পার্লামেন্টে বলি সে কথাটা রাস্তায়ও বলি, রাস্তার কথাও যেমন আমরা ভুলে যাই, পার্লামেন্টের কথাও ভুলে যাই, আদালতে যে কথা বলেছি এবং আদালতের বাইরে এসে যে কথা বলি তার মধ্যেও অনেক সময় সঙ্গতি পাওয়া যায় না। শেষ পর্যন্ত হু কেয়ার্স, মানে কি হয়েছে বললাম তাতে কি হয়েছে, এইরকম একটা অ্যাটিটিউড যখন থাকে তখন সবচেয়ে বেশি মানে মার খায় গণতান্ত্রিক মূল্যবোধ, আর সবচেয়ে বেশি প্রশ্রয় পায় গায়ের জোর। মানে আমি গায়ের জোরে সব কিছু করতে পারি। আমরা যদি একটা দলবদ্ধভাবে গিয়ে প্রেশার ক্রিয়েট করতে পারি তাহলে আমাদের দাবি আদায় করে নিতে পারবো। এইটা যখন হয় তখন এটা জনগণের মধ্যে কি প্রভাব ফেলে, তখন যদি দেখা যায় যে 3 মাস বেতন পায়নি যে শ্রমিক, সে তখন বলবে যে আলোচনা করে কোনো লাভ নাই, আমিও ঘেরাও করে দাবি আদায় করব। কৃষক ফসলের দাম না পেলে সেও তখন ভাঙচুর অগ্নিসংযোগ করে দাবি আদায় করার চেষ্টা করবে। যুবকরা তরুণরা বেকাররা চাকরি না পেলে তারাও কি করবে? যদি এটাই মনে করে যে ঘেরাও করেই সব আদায় করতে হবে তাহলে সেই পথে সবাই চলে যাবে। এই ধরনের একটা অরাজকতার জন্ম হয়। আমরা বুর্জোয়া রাজনীতিতে তারা আবার চায় যে একটা রুল অফ ল প্রতিষ্ঠিত হোক। আমরা আবার বলি রুল অফ ল এই কথাটা একটু ফাঁক থেকে যায়, বলতে হবে ডেমোক্রেটিক রুল অফ ল, মানে আইনটাও যেন গণতান্ত্রিক হয়। একটা অগণতান্ত্রিক আইন দিয়ে শাসন করলেও সেটা কিন্তু আইনের শাসন হবে না। তা সামরিক শাসন দিয়ে যদি বলে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করব, যেমন বিগত সরকারের যে 16 বছর সেটার কি তো আমাদের যে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ উনি কোট আনকোট বলছি, উনি বলেছিলেন কিন্তু যে আগের সরকার যা করেছে আইনগতভাবে এর কোনো ব্যত্যয় হয়নি, ঠিক আছে, তাই বলে কি আমরা অনিয়ম ধরবো না? হ্যাঁ, সেই জন্য লিগালিটি এবং মরালিটি এই দুটো নিয়ে কিন্তু জুরিসপ্রুডেন্সে একটা বড় বিতর্ক আছে। যা কিছু লিগাল তার সবসময় মরাল নাও হতে পারে, আর যা কিছু মরাল তা লিগাল সাপোর্ট নাও থাকতে পারে। এই জন্য নতুন আইন তৈরি করতে হতে পারে। আইন তো এই জন্য পাল্টায়, আইন পাল্টায় তার ভিত্তিটা হচ্ছে যে মরালিটি কি, মানুষের প্রধান চাওয়াটা কি। মানুষের চাওয়া পিপুলস উইল বি দ্য সোর্স অফ ল, এই কথা বলা হয়েছে, মানুষের আকাঙ্ক্ষায় আইন। কিন্তু শেষ পর্যন্ত এখন যেটা বলতে চাই, এনসিপি এই জায়গাটা আসলো কেন, এবং এনসিপি এই জায়গায় আসার মধ্য দিয়ে তারা কি নতুন বার্তা দিতে চাইলো, অথবা তারা কি একটা আইনি লড়াইয়ের দিকে যাওয়ার প্রত্যয় ঘোষণা করলো, নাকি তারা তাদের ভুলটা সংশোধন করে নিতে চায়? মানে এক্সিকিউটিভ অর্ডারের যে সিদ্ধান্তটা সেটিকে ইনভ্যালিড করার কোনো এখন না, যদি আমরা এনসিপির প্রধান এই কথাটা আদালতে বলেন এবং সেটাকে যদি আমি লেটেস্ট তার যদি কথা বলি, কমিটমেন্ট বলি, তার সঙ্গে এই কথাটা কোথায় বলেছেন, তিনি আদালতে বলেছেন, তাহলে এই কথার উপর তো তাকে স্ট্যান্ড করতে হবে। তাহলে আগের স্ট্যান্ডটা কি তাহলে ভ্যালিড থাকবে? এই বিতর্কের মধ্যে তারা পড়ে যাবেন, এই বিতর্ক তারা ফয়সালা করুক। কিন্তু আমরা যেটা মনে করি, একটা যদি ডেমোক্রেটিক প্র্যাকটিসকে আমরা অব্যাহত রাখতে চাই তাহলে দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে মানুষের মধ্যে একটা গণতান্ত্রিক সংস্কৃতিটা গড়ে তোলার চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত গণতান্ত্রিক সংস্কৃতিটা প্র্যাকটিস করবে কিভাবে, একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এই দুটো না হলে হবে কি, হয় আপনি গোপনে আন্ডারহ্যান্ড অ্যালায়েন্স করে টেবিলে বসে একটা ফরমান জারি করে দিতে পারেন, অথবা আপনারা একটা মানে মব ক্রিয়েট করে মবের প্রেশারের কাছে নথি স্বীকার করেও একটা কিছু করতে পারেন। আখেরে কিন্তু দুটাই রেজাল্ট ভালো তৈরি করে না। ফলে আমরা মনে করি তারা যেহেতু এই বিষয়টা এসছেন, এটা তাদেরকে ডিসাইড করতে দেন। কিন্তু আমাদের যেটা বিবেচনা হচ্ছে, কোনো একটা রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল মানে হচ্ছে একটা শ্রেণীর দল, সেই রাজনৈতিক দল মানে জনগণের একটা আশা আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে, সেই রাজনৈতিক দল মানে তাদের অনেক ধরনের কর্মী, সমর্থক, নেতা তারা থাকেন। সেই রাজনৈতিক দলকে ভুল করতে পারে না, সেই রাজনৈতিক দলের কি অপরাধমূলক কর্মকাণ্ড হতে পারে না। তাহলে অপরাধমূলক কর্মকাণ্ড হলে বিচারটা কার হবে? যদি দৃষ্টিভঙ্গিটা এরকম হয় যে সিদ্ধান্ত নিয়েই এটা করেছে, যেমন বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যে দাঁড়িয়েছে, তাহলে সেটা হচ্ছে এক ধরনের দল যে সিদ্ধান্তই নিয়েছে যে বাংলাদেশের স্বাধীনতা আমি চাই না এবং বাংলাদেশকে স্বাধীন হতে দেব না আমি, তখন একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে এখন একটা রাষ্ট্র পরিচালিত হচ্ছে, সে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে একটা দল সে মনে করলো যে আমার মতো করেই আমি আমার দেশটা পরিচালনা করব। জনগণ বলল না, আপনাদের মতো করে আপনারা দেশ পরিচালনা করতে পারবেন না, জনগণের মতো করে পরিচালনা করতে পারবেন। তখন একটা জনগণ বনাম সরকার, এই দুটোর বিরোধ হয়। এই বিরোধে জনগণ বিজয়ী হয়, তখন এক ধরনের বিষয় হয়। যদি যে ক্ষমতা থাকে সে বিজয়ী হয়, তাহলে কি হয়, জনগণের উপর আরও নিপীড়ন বাড়িয়ে তোলে। যেমন 15 বছর আমরা নানা ধরনের নিপীড়ন বাড়াতে রেখেছি। এই যে নিপীড়নগুলোর ফলাফল যে শেষ পর্যন্ত কি দাঁড়িয়েছে, মানুষ শেষে দুর্নীতির বিরুদ্ধে,
টাকা পাচারের বিরুদ্ধে, জি। অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে যে ক্ষোভে ফুঁসে উঠেছিল, তার একটা বিস্ফোরণ আমরা তো শেষ পর্যন্ত দেখলাম। যে আমাদের একটু এটা বললে শেষ করে, আমাদের মায়েরা, আমাদের গ্রামের মায়েরাও তারা ভাত রান্না করার সময় ঢাকনাটাকে মাঝে মাঝে একটু আলগা করে দিতেন। কারণ যদি ঢাকনাটাকে আলগা করে না দিতেন, তাহলে ভাতের হাঁড়িতে যে প্রেশারটা তৈরি হয়, তাতে শুধু ঢাকনাটা উল্টে যায় না, অনেক সময় হাঁড়ি উল্টে যেতে পারে। তো কখনো কখনো জনগণের ক্ষোভ যদি সেটাকে প্রকাশ করার জায়গাটা না থাকে, জনগণের ক্ষোভের যদি স্বীকৃতি দেওয়া না হয়, জনগণ যে শাসন ব্যবস্থাটাকে উল্টে দিতে পারে, অভ্যুত্থান তো তার প্রমাণ। ফলে এখান থেকে আমাদের সেই শিক্ষাটাও রাখা উচিত। ডাক্তার মিজানুর রহমান, আপনার কাছে আপনি তুলেছিলেন বিষয়টা, আমি বলেছিলাম যে পরে আসবো বিষয়টিতে। পিআর পদ্ধতি নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন, এই সিদ্ধান্ত আসলে রাজনৈতিক দলগুলো নেবে, এটি আজকে বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তো আপনারা কি মনে করেন যে এই দাবিতে, তো মূলত এই দাবিটাকেই সামনে রেখে যে ইসলামপন্থী দলগুলো যে আন্দোলনের ডাক দিয়েছে, কর্মসূচি দিয়েছে, সেটি কিন্তু পিআর পদ্ধতিকেই সামনে রেখে। তো আপনারা কি ভাবছেন যে সামনে যে ফেব্রুয়ারির নির্বাচন তো আর বেশি দিন নাই আসলে, তো এই অবস্থায় নির্বাচনের ভবিষ্যৎ কি? ধন্যবাদ। দেখেন, আমরা আমাদের দলের পক্ষ থেকে ইতিমধ্যে বলেছি যে এই পিআর পদ্ধতির যে নির্বাচন, এটা উন্নত গণতন্ত্র চর্চা অনেক দেশে যেখানে হয় সেখানে আছে, কথা সত্য। কিন্তু বাংলাদেশে এই পিআরের সঙ্গে আমাদের দেশের জনগণ এবং নির্বাচন কমিশন কেউই এটার সম্পর্কে অভ্যস্ত না। এক। দুই হচ্ছে যে দলগুলো এই পিআর নিয়ে এখন জোরালোভাবে মাঠে আসছে, যে সময় এই দলগুলো ইতিপূর্বে কখনোই পিআর পদ্ধতির বাস্তবায়নের জন্য বা এই দাবি নিয়ে রাজনৈতিক মাঠে কোনো কর্মসূচি কখনো দেয়নি। আপনি যদি লক্ষ্য করে দেখেন যে আমরা যে 90 গণ অভ্যুত্থান হলো, যে গণ আন্দোলন হয়েছিল, সেখানেও কিন্তু ভোটাধিকার প্রতিষ্ঠায় ছিল, গণতন্ত্র প্রতিষ্ঠা। 90-এর পরেও আমরা যখন আন্দোলন করি, এই ভোটাধিকার নিয়েই বিভিন্ন সময় হয়েছে এবং সেই জায়গায় কেয়ারটেকার পদ্ধতি চালু করার জন্য জামাত দাবি তুলেছে। আমরাও তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে মাঠে ছিলাম, আন্দোলন সংগ্রাম করেছি। তারপরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমরা প্রতিষ্ঠিত করেছিলাম, যেটা শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এটা বিলুপ্ত করে। তাহলে এই কখনোই আমরা কোনো আন্দোলনেই আমরা কিন্তু পিআর পদ্ধতি দেখি নাই যে জামাত ইসলাম বা কোনো রাজনৈতিক দল এটা নিয়ে মাঠে আন্দোলন সংগ্রাম করেছে বা এই কর্মসূচি নিয়ে জনগণের কাছে গিয়েছে। এখন এই 5ই আগস্ট যে অভ্যুত্থানটা হলো, এই গণ অভ্যুত্থানের পরে একটি অন্তর্বর্তীকালীন সরকার এবং আমরা ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো তাদের সঙ্গে, বিশেষ করে এই সরকারের সঙ্গেও একাধিক বৈঠক করেছি। এরপরে সরকার জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করেছে, তাদের সাথেও এই রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার নিয়ে যে আলোচনাগুলো করা হচ্ছে, সেই জায়গায় কিন্তু পিআর পদ্ধতি নিয়ে আলোচনার কোনো এজেন্ডা ছিল না। দলগুলো বলা শুরু করেছে, এজেন্ডা ছিল না। এখন আমরা যদি বলি উচ্চকক্ষের বিষয়ে এক ধরনের আলোচনা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সেটা আমরা সবাই একমত হয়েছি এবং সেখানে উচ্চ কক্ষে পিআরের ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে। কোনো দল সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, অধিকাংশ দল সেখানে পিআরের কথা বলেছে উচ্চ কক্ষে। কিন্তু আমরা যে নিম্নকক্ষ বা আমাদের এখন যে তো আর উচ্চকক্ষ না, এটা তো আগামীতে সংশোধন হওয়ার পরে যখন এই উচ্চকক্ষ প্রতিষ্ঠিত হবে তখন তো ওইটার ব্যাপার। কিন্তু এখন আমরা যে পিআর পদ্ধতি না হলে নির্বাচন যাব না, এই যে দাবি নিয়ে মাঠে নেমেছে, প্রশ্ন হলো যে ফেব্রুয়ারিতে নির্বাচন, এই পিআর পদ্ধতি তো আগে নিয়ে কোনো আন্দোলন কর্মসূচি কখনো করে নাই, কোনো দাবি ছিল না। এবং এই সরকার ক্ষমতায় আসার পরেও আমরা কিন্তু প্রথমে এই পিআর পদ্ধতি নিয়ে এজেন্ডা নিয়ে আন্দোলন সংগ্রামে যাইনি। তাহলে আমরা এই ঐক্যমত্য কমিশনের সাথে যখন একটা ঐক্যমত্যে এসেছি অনেকগুলো বিষয় নিয়ে, কোনো বিষয়ে দ্বিমত পোষণ, নোট অফ ডিসেন্ট দিয়েছি, তাহলে এখানে তো একটা ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে। সেই জায়গায় আলোচনার টেবিল উন্মুক্ত, সেখান থেকে আমরা বেরিয়ে যে হঠাৎ করে রাজপথে 5-6টা দাবি নিয়ে, এবং আমাদের ভাষায় মনে করি যে এই ধরনের দাবি যদি নিয়ে আমরা নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করি, তাহলে এই অভ্যুত্থানের পরে রাষ্ট্রতে একটি গণতান্ত্রিক উত্তরণের যে পথ বা প্রক্রিয়ায় ধাবিত হচ্ছিল, সেটা তো বাধাগ্রস্ত করা। আর একটা বিষয় হচ্ছে আমাদেরকে এই কথা মনে রাখা দরকার যে আমরা একটি সংবিধানের অধীনেই আসছি।
এখন আমরা এই সংবিধান নিয়ে বারবার কথা বললে, বিশেষ করে আমাদের দল গণফোরাম যখন এগুলো বলি, আমি কয়েকদিন আগে সর্বশেষ যে মিটিংটা হলো জাতীয় ঐক্যমত্য কমিশনে আমি বলেছিলাম, সেটাও লাইভ আসছে, যে আমাদের নেতা ডক্টর কামাল হোসেন তিনি বাংলাদেশের সংবিধান প্রণেতা। এবং তিনি এই সংবিধানের প্রণেতা বলে ডক্টর কামাল হোসেন কিংবা আমাদের দল এই সংবিধান সংশোধন করা যাবে না বা হাত দেওয়া যাবে না আমরা কিন্তু কখনোই বলি না। এই ঐক্যমত্য কমিশনের যে অংশটা সংবিধান সংস্কার কমিশনের, তারা কিন্তু প্রথমেই ডক্টর কামাল হোসেনের সঙ্গে দেখা করেন এবং করার পরে ডক্টর কামাল হোসেন তাদেরকে বলেছেন যে সংবিধান একটা রাষ্ট্রের সর্বোচ্চ দলিল, জন আকাঙ্ক্ষা অনুযায়ী সময়ের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে এটা সংশোধন করা যাবে এবং সেটা অবশ্যই জন আকাঙ্ক্ষা অনুযায়ী এবং আইনগত ভিত্তির মধ্য দিয়ে, প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তো এটা আমরা বলেছি এবং এই যে সংবিধান সংস্কারের জন্য আমরা গণফোরাম থেকে ইতিবাচক মতামতগুলো দিয়েছি। এখন আমাদের বিষয়টা হচ্ছে যে এটা বাস্তবায়ন প্রক্রিয়াটা কি, সেটা তো আমরাই সংবিধানের মধ্যে আছে, সংবিধানেই বলে দেওয়া আছে জাতীয় সংসদ ছাড়া এটা পাল্টানোর বা কোনো রকম সংশোধনের কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশনও বলে দিয়েছে তারা সংবিধানে যেভাবে লেখা আছে তার বাইরে তারাও যেতে পারবে না। আপনি দেখেন আদালতের কথাই যদি বলি, আমাদের দেশের আদালত এই সংবিধানের অধীনেই পরিচালিত হচ্ছে। তার মানে আমাদের রাষ্ট্র ব্যবস্থা বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বলেন, সব তো এই সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হচ্ছে, এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ। তাহলে এই দাবিটা ওনারা কেন করছেন? এখন তারা যেটা বলতে চাচ্ছে, কয়েকদিন ধরে আমরা যেটা শুনছি এবং তারাদেরও একজন আইনজীবী, আপনারা জানেন যে ঐক্যমত্য কমিশনে যেও বলেছে যে এই যে জুলাই যে অভ্যুত্থানটাকে তারা একটা বিপ্লব হিসাবে তারা দেখছে এবং তারা বলতে চাচ্ছে এই ধরনের বিপ্লব যখন হয় তখন সেখানে সংবিধান কার্যকর থাকে না এবং সেই ক্ষেত্রে তারা বলছে যে এখন 106 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের যে রেফারেন্স নিয়েছে এটা নিয়েও তারা প্রশ্ন তোলা শুরু করেছে। এই জন্যই তারা বলতে চায় যে আমাদের এই যে সংবিধান যেটার অধীনে আমরা আছি, এই সংবিধানই স্বৈরশাসক তৈরি করেছে এবং যা কিছু হয়েছে সব কিছু সংবিধানের উপরে। সেইগুলোর প্রেক্ষিতে আমরা যেটা বলেছি যে 53 বছরে যে সরকার ক্ষমতায় আসছে, আপনি যদি দেখেন সেই সরকারগুলো ক্ষমতায় টিকে থাকার জন্য কিংবা তার প্রয়োজনে সংবিধান কিছু কিছু জায়গায় তারা সংশোধন করেছে। আবার উচ্চতর আদালতে যাওয়ার পরেও আপনি সেগুলো খেয়াল করবেন বাতিলও হয়েছে অনেকাংশে। তো এই জায়গায় এই 53 বছরের বিভিন্ন সরকারের যে ব্যর্থতা, তার দায়ভার তো আমি শুধু সংবিধানের উপরে দিতে পারি না। সংবিধানে তো বলে নাই যে আপনি দিনের ভোট রাতে করেন, সংবিধানে তো বলে নাই একতরফা নির্বাচন করেন, কারচুপি করে ক্ষমতায় টিকে থাকেন, সংবিধান তো বলে নাই যে আপনি গুম খুন হত্যা এগুলো করবেন, সংবিধান তো বলে নাই হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে যাবেন কিন্তু তার কিছু বলা যাবে না। আপনি যদি খেয়াল করেন যে 18তে আমাদের ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে যে ঐক্য ফ্রন্ট হলো, এই নির্বাচনের পরে আমরা কিন্তু যারা এই নির্বাচনে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম সবাই কিন্তু মামলা করেছিল। এখন আইন তো আছে, বিচার তো সেখানে হয়নি। যদি ওই মামলাগুলো আমলে নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রাইব্যুনাল যদি আদেশ দিত তাহলে তো রাষ্ট্র এইভাবে চলতো না, একতরফা নির্বাচনও হতো না। তার মানে হচ্ছে যে আমরা একটা কথা আপনাকে এখানে বলতে চাই যে আমরা যখন যাকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছি, আমাদের এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু গণতন্ত্র চর্চা ছিল না। আপনি যদি দেখেন যে স্বৈরশাসক হওয়ার মানসিকতা কোথায় আসছে, অধিকাংশ রাজনৈতিক দল, আমি সব দলের কথা বলবো না, আপনি যদি দেখেন যে তাদের ওখানে যিনি দলের প্রধান হন তাকে দলের মধ্যেই একচ্ছত্র আধিপত্য তাকে দেওয়া হয়। কোনো দলে আছে দলীয় প্রধান, তিনি যখন তখন যাকে তাকে বহিষ্কার করবেন, এমনকি জেনারেল সেক্রেটারি বা মহাসচিবকেও তিনি বহিষ্কার করতে পারবেন, আবার ইচ্ছা স্বাধীন নিতে পারেন। এই ধরনের কর্তৃত্ব যখন একটা ব্যক্তির হাতে চলে যায়, তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় চলে যান, তখন সংবিধান এবং অন্যান্য আইন আদালত কিন্তু তার কাছে গ্রাহ্য পায় না। এটা হলো আমাদের দেশের সবচেয়ে খারাপ দৃষ্টান্ত হয়েছে যে গণতন্ত্র চর্চা আমার পরিবারে, আমার দলের মধ্যে এবং আমার রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে যে জায়গাগুলোতে আমাদের আনা দরকার সেই চর্চাটা কিন্তু শুরু থেকে আমাদের মধ্যে নাই। এই জন্য আমরা মনে করি যে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদেরকে একটা জনগণ আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে তুমি যদি নিজের গণতান্ত্রিক না হও
এবং জনমতের বাইরে যদি তুমি চলে যাও, তাহলে এই জনগণ তোমাকে রাষ্ট্র ক্ষমতার থেকে সরাতে পারে। একটি সংবিধান কিংবা আইনি কাঠামো দিয়ে তুমি আবৃত থেকে বা একটা পর্দার মধ্যে থেকে তুমি কিন্তু রাষ্ট্র চালাতে পারবে না। এই শিক্ষাটা কিন্তু আমাদের হয়েছে। জি, ধন্যবাদ। রাজিকুজ্জামান রহমান, আপনার কাছে একই বিষয়ে জানতে চাই যে এই পিআর সিস্টেম নিয়ে আজকে আসলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেই অনুষ্ঠানে কথা বলেছেন, সেটি একটি পিআর পদ্ধতি নিয়ে একটা জরিপ করা হয়েছিল। সেখানে 56% মানুষ পিআর সিস্টেম কি সেটিই জানেন না। তো এবং ডাক্তার মিজানুর রহমান যেটি বললেন যে এটি আসলে যেই ঐকমত্য কমিশনের এজেন্ডার ভিতরেও ছিল না এবং কোনো পর্যায়েই আলোচনাও হয়নি। শুধুমাত্র দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হলে সেখানে উচ্চকক্ষে পিআর বিষয় নিয়ে একটি কিছু রাজনৈতিক দলের দাবি আছে। তো তারপরও এই দাবিকে প্রধান করে যেই রাজনৈতিক কর্মসূচিতে নেমেছে কয়েকটি দল, তো তারা আসলে কি জন্য, উদ্দেশ্যটা কি, যে কেন তারা এই রাজনীতির মাঠটা একটু গরম করতে যাচ্ছেন কেন? আমাদের দেশের নির্বাচনী ব্যবস্থাটাকে কখনো কখনো অকার্যকর, কখনো কখনো অগ্রহণযোগ্য এবং কখনো কখনো মানে একটা অসুধ উপায় অবলম্বনের বিষয় হিসেবে দেখানো হয়েছে বারবার। যে কারণে আমাদের যে 12টা জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, তার মধ্যে আমরা কিন্তু 3টা নির্বাচন, খুব টেনে টুনে হলো 4টা নির্বাচন তোকে বলতে পারি যে সেগুলো মোটামুটি গ্রহণযোগ্য, বাকিগুলো গ্রহণযোগ্য হয়নি। তারপরে যে নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের এত আগ্রহ, যে নির্বাচন নিয়ে মানুষের এত কৌতূহল, হ্যাঁ, সেই নির্বাচন ব্যবস্থাকে প্রায় অকার্যকর বানিয়ে দিয়েছে কিন্তু ক্ষমতায় থাকার লোভে অথবা ক্ষমতাটাকে চিরস্থায়ী করার জন্য সব সরকারগুলোই। সেখান থেকে প্রশ্ন উঠেছিল তাহলে নির্বাচন ব্যবস্থাকে কিভাবে অবাধ করা যায়, গ্রহণযোগ্য করা যায় এবং নির্বাচনকে কতটা ত্রুটিমুক্ত করা যায়। তখন বলা হয়েছিল যে তাহলে 2টা পদক্ষেপ নিতে হবে। একটা হলো নির্বাচনের সময় ক্ষমতাসীন যারা সরকার থাকে, সরকারের ভূমিকাটা কমানোর জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার থাকুক, আর নির্বাচনের মধ্যে এই যে টাকা, পেশি শক্তি, ধর্মের রাজনৈতিক ব্যবহার, এগুলো বন্ধ করা হোক। এই দুটো জিনিস সামনে ছিল। আর একটা ছিল যে নির্বাচন কমিশন কি করতে পারে। নির্বাচন কমিশন করতে পারে যে যতজন প্রার্থী হবেন তাদের প্রত্যেককে তিনি এমন একটা ব্যবস্থা করবেন যেখানে প্রার্থীরা দাঁড়িয়ে তাদের বক্তব্যটা রাখবেন, জনগণ সেটাকে যাচাই করে দেখবেন। এবং শুধুমাত্র রাইট টু ভোট না, এটা এরকম হতে পারে যে তাদেরকে ভোট প্রত্যাহার করা, শুধু রাইট টু ইলেক্ট হবে না, এরকম যেন হয় যে আমার ভোট দেওয়ার অধিকার আছে, শুধু না ভোট ফিরিয়ে নেওয়ার অধিকার আছে। যে কমিটমেন্ট করে আপনি ক্ষমতায় এসেছেন, 1 বছরের মধ্যে আপনি সেই কমিটমেন্ট পূরণ করছেন না অথবা উল্টো পথে হাঁটছেন, তাহলে আমি আমার রায় যেন প্রত্যাহার করতে পারি। রাইট টু রিকল, এটাও পৃথিবীর কোনো কোনো দেশে আছে। আর একটা বিষয় যেটা হওয়ার কথা ছিল যে নির্বাচনের সঙ্গে অ্যাকাউন্টেবিলিটিটাকে যুক্ত করা। অ্যাকাউন্টেবিলিটি 2 ধরনের, একটা হলো কমিটমেন্টের অ্যাকাউন্টেবিলিটি, আর একটা হলো যিনি নির্বাচিত হলেন তিনি জনগণের সেবা করতে এসছেন, তিনি অর্থনৈতিক লুণ্ঠনের সঙ্গে যুক্ত আছেন কিনা। সেটা বন্ধ করার উপায় কি? বন্ধ করার উপায় হলো যখন কেউ পার্লামেন্ট মেম্বার হবেন, রাষ্ট্র যেহেতু তার জন্য নির্দিষ্ট ভাতার ব্যবস্থা করবে, তিনি আর কোনো ধরনের ব্যবসা এবং কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। তাহলে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে। তিনি পার্লামেন্ট মেম্বার হয়ে যদি ব্যবসা করতে চান, পার্লামেন্ট মেম্বার হিসেবে যদি তিনি কন্ট্রাক্টারি করতে চান, তিনি তো তার পার্লামেন্ট মেম্বার হিসেবে এটাকে ইউজ করবেন। ফলে এটা যে আর যেহেতু তাকে ভাতা দেওয়া হচ্ছে, তাহলে কেন তিনি আলাদা কোনো প্রফেশনে থাকবেন? আর আরেকটা বিষয় কি, যে তিনি যে তার কনস্টিটিউয়েন্সি, তার বাইরে কোনো সম্পদ করতে পারবেন না, কারণ তিনি তো ওই কনস্টিটিউশন জনগণের মধ্যে কাজ করতে চেয়েছেন। আমাদের দেখা যাবে যে নীলফামারীর এমপি সাহেবের আমাদের গুলশানে বাড়ি আছে, নীলফামারীর জনগণ জানলো না, কিন্তু যদি নীলফামারীতে কিছু করে মানুষ বলবে বাবারে তুমি ইলেকশনের আগে তো এইরকম ছিল, ইলেকশনের পরে হঠাৎ করে এত ফুলে উঠলে কেমন করে। তাহলে মানুষের কাছেও একটা দৃশ্যমান জবাব দিতে থাকবে। এগুলো নিয়ে আমরা কথা বলার পাশাপাশি আমি বলেছিলাম এগুলো হচ্ছে রিকুইজিট ফর এ ফেয়ার ইলেকশন। তারপরে তাহলে ইলেকশন প্রসেসটা কী হবে? আমরা বলছিলাম পৃথিবীর 90টা দেশে এরকম প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আছে। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনেরও অনেকটা ফর্ম আছে। নেপালের একটা ফর্ম শ্রীলঙ্কার সঙ্গে কিছুটা পার্থক্য আছে, আবার স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে যেভাবে করে তার সঙ্গে একটা পার্থক্য আছে। আমরা বলেছিলাম যে প্রত্যেকটা মানুষের ভোটটাকে যেন আমরা মর্যাদা দিতে পারি, সেই জন্য একদিকে টাকার খেলা থেকে মুক্ত করা, আর একদিকে প্রত্যেকটা ভোটকে যেন কাউন্ট করা যায়, এই জন্য প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা হতে পারে। আমরা 2014 সালের পর থেকে কিন্তু আমরা এই কথাগুলো বাসদের পক্ষ থেকে আমরা বামপন্থীরা আমরা বলে আসছি।
কিন্তু আমরা বলছি এটাকে একটা মানে প্রোপাগান্ডায় দিতে হবে, মানুষের কাছে এটা অ্যাকসেপ্টেবল করতে হবে। আকস্মিকভাবে এখন এই পিআর ছাড়া নির্বাচন হবে না এটা যারা বলছেন, আগে কিন্তু তাদের খুব একটা ভূমিকা দেখা যায়নি। সেই কারণে এটা একটা সন্দেহ তৈরি হচ্ছে এটা কি নির্বাচনকে সুষ্ঠু করার জন্য বাকি যেই প্রিরিকুইজিট গুলো সেগুলোর কথা বলছেন না, সেগুলো নিয়ে কোনো কেউ কেউ আবার এরকম ক্যাম্পেইন করছেন এরকম যে এলাকায় এলাকায় পোস্টার লাগিয়ে দিয়েছেন, কিন্তু এদিকে আবার বলছেন যে পিআর ছাড়া নির্বাচন করব না। তাহলে মানুষ বলছে এটা কি তাহলে একটা প্রেশার করা, পিআর ফর প্রেশার, যে আমি একটু বার্গেনিং প্রেশার তৈরি করতে চাই সরকারের কাছে কিংবা যারা নির্বাচনে যাবেন। ফলে মানুষ এটার মধ্যে কিন্তু খুব নৈতিক বিষয়টা দেখাচ্ছে, তো এটাকে অনেকটা কৌশলী দিক দেখছেন, বলছেন নীতির চাইতে কৌশলটা এখানে বেশি সামনে চলে আসছে। কোনো কিছু পাওয়ার আশাই করছেন বোধহয়, পাওয়ার আশায় অথবা কাউকে চাপে ফেলার জন্য এটা করতে চাচ্ছেন। এবং আমার মনে হয় যে এতে করে যা হবে যে জাতীয় ঐক্যমত্য কমিশনে যে বিষয়গুলো আলোচনা ছিল সেখানে যেহেতু পিআরের প্রশ্নটা ছিল না, এখন তো এই প্রশ্নটা আসবে, আপনারা এতদিন ধরে যে এত আলোচনা করলেন সেখানে যে বিষয়টা ছিল না, এখন এইটা ছাড়া নির্বাচন করবেন না, এটা বললে এটা কি নৈতিক হয়? আপনি আবার যদি একটা এজেন্ডা করে আলোচনা করেন, ওয়েল আপনারা করতে পারেন। এই জন্য এই প্রশ্নগুলো কিন্তু উঠতে পারে, এবং এই প্রশ্নগুলো কি অ্যান্সার তারা দেবেন আমরা জানি না, কিন্তু মানুষ কিন্তু বিষয়টাকে একটু ভাবছে। এটা কি নির্বাচন না করেও যারা স্টেট পাওয়ারকে এনজয় করছে, নির্বাচন না হয়েও অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেও যারা নানা ধরনের সুযোগ সুবিধাগুলোকে পেতে চাচ্ছেন, তারা কিন্তু অনেকে চাইবেন নির্বাচন না হলে ভালোই হয়, নির্বাচন হলে তো আবার একটা জবাবদিহিতার মধ্যে পড়তে হবে। এই কারণে অনেকে মনে করে নির্বাচনটাকে দূরে ঠেলে সরিয়ে দাও, একটা ডিলে পলিসি, এই জন্য এমন একটা ইস্যু তৈরি করো যে এই ইস্যুটা সেটেল না করলে আমরা নির্বাচন হতে দেব না, এই কথার মধ্য দিয়ে নির্বাচনটাকে একটু পিছিয়ে দেওয়া যায় কিনা, এরকম একটা ব্যবস্থা হতে পারে না। কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেটি বললেন যে এটি আসলে রাজনৈতিক দলগুলোরই সিদ্ধান্ত নিতে হবে, সরকার এই বিষয়ে আসলে কোনো কথা বলবে না। এটা বলতে হবে এই কারণে, যেহেতু ঐক্যমত্য কমিশনকে তারা দায়িত্ব দিয়েছিলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত করার, যদিও আমরা মনে করি এটা ঠিক জাতীয় ঐক্যমত্য নয়, এটা তো রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য নির্বাচন সংক্রান্ত। যদি বলা হচ্ছে জাতীয় ঐক্যমত, জাতীয় সব ইস্যু এখানে নাই, এখানে শ্রমিকদের মজুরির ব্যাপারে এটা কি ঐক্যমতের ব্যাপার আছে? এখানে শিক্ষার ব্যাপারে কোনো ঐক্যমতের ব্যাপার আছে? কর্মসংস্থানের ব্যাপারে ঐক্যমতের ব্যাপার আছে? তা নাই। এখানে আছে আগামী নির্বাচনটা কেমন করে হতে পারে, এবং সেইটা করতে গেলে সংবিধানের কোন কোন জায়গাগুলোতে সংশোধন করতে হতে পারে, এই নিয়ে বিতর্ক। ফলে এই বিতর্কের মধ্যে যেহেতু ওটা নাই, ফলে অন্তর্বর্তীকালীন সরকার এটা বলতে পারবেন না, কারণ তাদের তো ম্যান্ডেটে নাই। তারা যে স্প্রেডশিট সেটার মধ্যে উল্লেখ করেন নাই, তারা যে 166 পয়েন্ট সেটার মধ্যে উল্লেখ করেন নাই। গত যে কতদিন আপনারা আলোচনা করলেন, প্রায় তো 2 মাসের মতো আলোচনা করেছেন, এই আলোচনা হয় নাই। ফলে উনি কেমন করে বলেন? ফলে উনি রাইটলি বলেছেন যে এটা তো আমাদের আলোচনায় ছিল না, এটা ডিসাইড করবে রাজনৈতিক দল। যেমন আর একটা প্রশ্ন বলেছিল যে ভবিষ্যৎ রাষ্ট্রটা কিভাবে পরিচালিত হবে, এই ডিসিশনটা আসবে পার্লামেন্টের মাধ্যমে, এবং এইটা ডিসিশনটা এক্সিকিউট করবে নেক্সট গভর্নমেন্ট। অন্তর্বর্তীকালীন সরকারের সেটা করার ম্যান্ডেট নাই। এই দুটো পয়েন্ট আমার কাছে মনে হয় যে তারা আইনের জায়গায় দাঁড়িয়ে এই কথাটা বলেছেন। জি, ধন্যবাদ ডাক্তার মিজানুর রহমান। আমিও ওই একই বিষয় আরেকটা পয়েন্টে যেতে চাই যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করতেই তারা এই নির্বাচন এই দাবিগুলো তুলছেন। তো নির্বাচন পেছানোর চেষ্টাটা কেন করছে এই দলগুলো? কিন্তু আমরা দেখেছি যে সবার আগে 300 আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে কিন্তু জামাত ইসলামী, তো তারাই আবার নির্বাচন বিলম্বিত করার জন্য চেষ্টা করছেন। এটা তো দুই রকম হয়ে যাচ্ছে না? তাহলে কেন আসলে তারা কেন নির্বাচন পেছানোর চেষ্টা করবেন? দেখেন, এই জায়গায় একটা বিষয় আপনি কিন্তু বলেছেন যে আমার রতন ভাইও যথার্থ বলেছেন যে তারা যে দাবিগুলো নিয়ে আসছে, যেমন ধরেন তারা পিয়ারের কথা যেগুলো বলছে, তো আমাদের এখানে এই যে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, এই নির্বাচনের জন্য পিয়ার নিয়ে এটা তারাও কিন্তু জানে যে পিয়ার পদ্ধতির নির্বাচন নিয়ে আমাদের দেশের জনগণ এবং নির্বাচন যারা করাবে আমাদের নির্বাচন কমিশনও কিন্তু প্রস্তুত না। তাহলে এই সময়ের মধ্যে এই দাবিটা যে গ্রহণযোগ্য হবে না, এবং এই দাবিটা নিয়ে মাঠে নামার কারণেই আমাদের সন্দেহ হয় যে নির্বাচনকে পিছানো কিংবা বিলম্বিত করার একটা প্রক্রিয়া। আপনি যদি শুরু থেকে খেয়াল করে দেখেন যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে আমরা যখন বলছিলাম যে এই সরকারের কাজই হচ্ছে একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করা,
আর সংস্কারের কথা আসছে, আমরা বলছি যে এই নির্বাচন করার জন্যে আমাদের যে সংস্কারগুলো দরকার সেগুলো করা জরুরি, কারণ এই 15 বছর আমাদের দেশে ভোটাধিকার ব্যবস্থা ছিল না এবং এই নির্বাচনের সঙ্গে সম্পর্কিত যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, তারপরে অন্যান্য যে সকলগুলো প্রতিষ্ঠানগুলো আছে, এগুলো কিন্তু ঠিক মতন কাজ করে নাই এবং দলীয়করণ হয়েছিল। তো এই জায়গা থেকে তো সংস্কার করে আমরা বলেছি যেগুলো সংবিধান সম্পর্কিত না সেগুলো অধ্যাদেশ জারি করে এটা 2-3 মাসের মধ্যেই করা সম্ভব ছিল। তো এখন সেই জায়গায় এই দলগুলো যাদের কথা এখন আমরা বলছি তারা কিন্তু বলেছে না আমরা জাতীয় নির্বাচন না, কি বলেছে আগে স্থানীয় সরকার নির্বাচন চাই। তো এখন আমরা সেই সময় বলেছি যে স্থানীয় সরকার নির্বাচন করার সক্ষমতা তো সরকারের সেই সময় ছিল না। তাহলে এই সরকারের মূল কাজটা তো হলো যে একটা রাষ্ট্রকে গণতান্ত্রিক উত্তরণ, যেটা আমরা বারবার বলি, এটাই হলো এই সরকারের প্রধানতম কাজ এবং সেই কাজে আমরা সহযোগিতা করা। তো এখন তাদের জন্য বিএনপি শুধু না, আমাদেরও কিছুটা সংশয় তৈরি হচ্ছে যে তারা সবসময় বলে আসছে যে এই নির্বাচন এখন না, তার আগে সংস্কার চাই। তারপরে আমরা যখন বলছি যে সংস্কার তো আমাদের সকলের দাবি, জন আকাঙ্ক্ষা, তো আমরা যখন ঐক্যমত্য কমিশনে বসে একটা মানে দলগুলোর মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়ে গেল সংস্কার করার, তারপরে তারা এখন এসে বলছে যে এখন এটা সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। এগুলো কিন্তু একটার পর একটা আসছে। তো এখন আমরা তখন তাদেরকে বলছি যে এটা বিশেষ সাংবিধানিক আদেশ যেটা, এবং সর্বশেষ তারা বলছে যে মানে কনস্টিটিউশন অর্ডার। তো এই কনস্টিটিউশনাল অর্ডার এইটা তো সাংবিধানিক প্রক্রিয়ায় এখন রাষ্ট্রপতির দেওয়ার কোনো সুযোগ নেই, এগুলো তারাও জানে। কিন্তু তারা এখন এই সরকারের এই যে দাবিগুলো তারা করতে যাচ্ছে যে না এটা অভ্যুত্থান হয়েছে কিংবা এটা সাংবিধানিক সরকারের মধ্যে পড়ে না, এই যে দাবিগুলো যেগুলো আনা হচ্ছে সবগুলোর মধ্যেই আমরা দেখছি যে আমরা যখন ঐক্যমত্য করে একেবারে নির্বাচনে যাওয়ার জন্য সরকার এবং রাজনৈতিক দলগুলো প্রস্তুত নিচ্ছে, সেই সময় ওই রাজনৈতিক দলগুলো জামাত, এনসিপি সহ কয়েকটি দল যারা শুরু থেকেই বলে আসছে যে এখন নির্বাচন না। আবার আপনি যদি আমাদের কিছু উপদেষ্টাদের দেখেন তারাও কিন্তু এগুলো বলেছে। এনসিপি কিন্তু তারা কিন্তু এই দাবিতে নাই এখন পর্যন্ত না, এনসিপি কিন্তু প্রথম থেকে বলেছে যে নির্বাচন দেওয়ার জন্য এই সরকার অভ্যুত্থান হয়নি এবং তারা কিন্তু আগে সংস্কার চেয়েছে। এখন আমরাও তো সবাই মিলে সংস্কারে গিয়েছি, এ নিয়ে তো আমাদের দ্বিমত না। আমরা কিন্তু এনসিপি, জামাত ইসলাম সহ সবাই বসলাম, তারা কিন্তু বলেছে জাতীয় নির্বাচন আগে না, আগে স্থানীয় সরকার চায়, নির্বাচন চায়, কিন্তু সরকারও সেখান থেকে ফিরে গেছে। তাহলে আমি বলছি যে তারা একটার পর একটা এই নির্বাচন নিয়ে মানে জাতীয় নির্বাচনটা নিয়ে তারা প্রথমে চায়নি। এখন যখন জাতীয় নির্বাচনের একটা ট্র্যাকে রাষ্ট্র উঠে গেছে এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বলেছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে আমি নির্বাচন দেব, তখন এই যে এজেন্ডাগুলো আনা হচ্ছে, পিআর কিংবা এই জুলাই সনদকে সাংবিধানিক যে আদেশ ইত্যাদি ইত্যাদি যেগুলো আনা হচ্ছে, এবং এই জিনিসগুলো নিয়ে যখন নানাবিধ প্রশ্ন করা হচ্ছে এবং এগুলো না হলে নির্বাচনে যাব না বা নির্বাচন হবে না বা নির্বাচন মানি না, এইগুলো স্লোগান যখন রাজপথে যাচ্ছে, তখন তো আমাদের মধ্যে একটা সংশয় তৈরি হয় যে অভ্যুত্থানের পরে যে একটা আকাঙ্ক্ষা তৈরি হলো এবং রাষ্ট্র এবং জনগণ একটা প্রক্রিয়ার মধ্যে আমরা যেতে চাচ্ছি যে একটা সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় আমরা যাব, সেই জায়গা তো বাধাগ্রস্ত হচ্ছে তাদের এই আন্দোলনটা। তো সেই জায়গায় এই প্রশ্নগুলো উত্থাপন হচ্ছে এবং এর জবাবটা তাদেরকেই দিতে হবে। তবে আমি যেটা মনে করি যে তারা ওই ভুলটা করবে না, কারণ 15 বছরের দুঃশাসন এবং আমাদের এখানে যে ধরনের অন্যায় অত্যাচার যা কিছু হয়েছে এবং একটি স্বৈর শাসকের চরিত্র একটা রাষ্ট্র দীর্ঘদিন ধরে দেখেছে, ফলে তাদের এই অভিজ্ঞতা থেকে এবং যে নির্যাতনের শিকার আমরা সকলে মিলে হয়েছি, এই জায়গা থেকে এই সরকারের সঙ্গে আমাদের যে সুসম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে, কারণ এই সরকার তো তাদের তো আলাদা কোনো এজেন্ডা নাই, আর এই রাজনৈতিক দলগুলো নিয়েই তো তাদের কর্মকাণ্ড শুরু থেকেই। আপনি দেখেন তারা দায়িত্ব নেওয়ার পর থেকে পৃথকভাবে এবং ঐক্যবদ্ধভাবে এই রাজনৈতিক দলগুলোর সাথে সরকার প্রধান বসেছে এবং আমাদের সাথে সবগুলো নিয়ে আন্তরিকতার সাথে সরকার কাজ করেছে। সরকারের অনেক জায়গায় ব্যর্থতা আছে, সরকারের অনেক জায়গায় আমরা বৈষম্য নিয়েও সরকার প্রধানের সঙ্গে আমরা যখন দেখা করেছি, আমি নিজেই অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে বলেছি যে আপনার সরকারের এই বৈষম্যগুলো আমরা লক্ষ্য করছি,
এই যে যদি ধরেন এই যে এখন বিদেশে যাচ্ছেন জাতিসংঘে, সেখানে 2-3টা দলের প্রতিনিধিকে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে আবার দেখলাম আরও 2জন প্রতিনিধিকে একই দল থেকে বাড়ানো হলো। এখন আপনি যদি দেখেন যে সামনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করবে এই সরকার, কিন্তু সরকার কি করছে, যখন তিনি কোনো ক্রাইসিস মনে করছেন তখন 3টি রাজনৈতিক দলকে পৃথকভাবে ডাকছেন, এরপরে আবার 7-8টা দলকে একসাথে ডাকছেন, কিন্তু আমাদের সব দলকে কিন্তু ডাকছেন না। ওনাকে আমরা বলেছিলাম যে আপনি যদি এই নির্বাচনের আগে 3টা বিশেষ দলকে যদি আপনি ডেকে কথা বলেন এবং তাদেরকেই বেশি প্রাধান্য দেন, তাহলে জনগণের কাছে তো একটা ভুল মেসেজ চলে যাবে যে এই 3টাই প্রধানতম দল। এবং সরকারের তরফ থেকে বলা হয়েছে যে গতকালকে বা আজকে দেশের প্রধান 3টি রাজনৈতিক দলের সাথে বৈঠক হলো, তাহলে অন্য দলগুলো কি তৃতীয় এবং চতুর্থ হয়ে গেল? এর মধ্যে একটি দল তো নিবন্ধনই নাই। তো এখন একটি এনসিপি তো এখনো আইনি প্রক্রিয়ায় তারা রাজনীতি করার সক্ষমতা অর্জন করে না। আইনি প্রক্রিয়া এই জন্যই বলছি, যখন আপনি নিবন্ধন পাবেন তখন রাজনীতির মাঠে আপনি ভোট করার জন্য প্রতীক বরাদ্দ পাবেন, তো সেটা তো এখনও তারা পায়নি। কিন্তু সরকার সেই দলটাকে প্রধানতম দলের মধ্যে তাদেরকে আখ্যায়িত করছে। এবং এই যে দলের মানে আলোচনা বলেন বা অন্যান্য যে কোনো বিষয়গুলো শুরু থেকে 2 থেকে 3টি দলকে প্রাধান্য দিলে আমরা তো মনে করি যে সরকার যে বৈষম্য তৈরি করছে সেটা তো আগামী নির্বাচনে জনগণের কাছে এই মেসেজটা যাচ্ছে যে এই 3টি দলকেই সরকার পৃষ্ঠপোষকতা করে, অন্য দলগুলো না। তো এই জায়গায় আমি মনে করি যে এই যে নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া রাজনীতির মাঠে আন্দোলনের নামে যা হচ্ছে এটা এই সময় কাম্য না। এবং সরকারের উচ্চ পর্যায় থেকেও এই ধরনের বৈষম্য না করা, এবং এর কারণেই কিন্তু তারা এই ধরনের সুযোগগুলো পাচ্ছে। কারণ তারা যখনই আন্দোলনের নামে যমুনার সামনে যায়, সরকার তো এর আগেই তাদের অনেকগুলো দাবিগুলো মেনে নিয়েছে। তা আমি যমুনার সামনে গেলে আন্দোলন করলে আমার দাবি মানবেন, আর আমি আপনার সঙ্গে যখন আনুষ্ঠানিক বৈঠক করব তখন আমি যে দাবিগুলো করব যুক্তি সেগুলো মানবেন না। এটা তো ভুল মেসেজ জনগণের কাছে যায়, যেটা একটা সরকারের কাছ থেকে আমরা নিরপেক্ষ চরিত্র আশা করি, সেটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে পাই না কিংবা প্রশ্নবিদ্ধ হয়। ঠিক, আমি অন্য একটা বিষয়ে যেতে চাই যে আজকে বিএনপির শীর্ষ নেতাদের সাথে বসেছিলেন ব্যবসায়ী নেতারা, এবং তারা বিভিন্ন ব্যবসায়িক পরিবেশের কথা তুলে ধরেছেন বিএনপির সামনে, এবং সর্বশেষ একটি দাবি তারা সুনির্দিষ্টভাবে করেছেন, সেটি হলো যে 2026 সালে এলডিসি থেকে উত্তরণের একটি সময় নির্ধারিত আছে বাংলাদেশের, সেই জায়গাটা, সেই সময়সীমাটা কিছুটা পিছিয়ে দেওয়ার একটা দাবি তারা বিএনপির কাছে করেছে, তো এবং সরকারের কাছেও করেছে আগেই, কিন্তু আজকে তারা বিএনপির কাছেও এই দাবিটি জানিয়েছে, এবং বিএনপি বলেছে, সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যে জাতিসংঘকে এই সংক্রান্ত একটি চিঠি পাঠানোর জন্য। তো ব্যবসায়ীরা বলছেন যে বাংলাদেশ আসলে প্রস্তুত নয়। তো রাজিকুজ্জামান রতন, আপনি কি মনে করেন যে আসলে কি এটি তো অনেকদিন আগেই নির্ধারিত হয়ে আছে? তো এটা একটা অদ্ভুত ব্যাপার যে এলডিসিতে থেকে আমরা উত্তরণ ঘটতে যাচ্ছে, এটা একসময় কিন্তু দারুণ একটা উচ্ছ্বাস তৈরি করেছিল, এবং আমরা অনেকে মনে করি যে আমরা মধ্যমায়ের দেশে চলে যাচ্ছি। কিন্তু যখন আমরা আবার শ্রমিকদের পক্ষ থেকে বলেছি যে মধ্যমায়ের দেশে যাচ্ছি, এটা খুবই আনন্দের, কিন্তু তার সঙ্গে আবার বেদনার এটা যে আমরা নিম্নতম মজুরির দেশে পড়ে আছি। তাহলে মধ্যমায়ের দেশের শ্রমিকদের মজুরিটাও একটু মধ্যম হোক, সাধারণ মানুষের জীবনযাত্রার যে ব্যয়টা বাড়ছে আয়টাও একটু মধ্যম হোক। এবং এবারও সরকার যে সর্বশেষ হিসাবটা দিল যে আমাদের মাথাপিছু আয় হচ্ছে, এখন মাথাপিছু আয় $2,593। $2,593 হলে বার্ষিক প্রত্যেকের ইনকাম হচ্ছে 3,13,000 টাকার মতো। 5 সদস্যের একটা পরিবার মানে বার্ষিক তার আয়টা হওয়ার কথা 15 লক্ষের মতো। তা ধরেন এটা গড়, তো গড়ের নিচে কত পার্সেন্ট আছে? আমরা দেখি যে গড়ের নিচে 95%, গড়ের উপরে হচ্ছে 5%। তার মানে 5%-এর সাথে এমন আয় যে সেই আয় যে 26% চরম দারিদ্র সীমার নিচে, এবং বাকিরা যারা দরিদ্র তাদের মানে আয়টাকে ছাপিয়ে চলে যায়। তারপরে আয় বৈষম্যটা কীরকম বেড়েছে তার একটা সর্বশেষ রিপোর্ট আবার আমরা দেখলাম যে বাংলাদেশ ব্যাংক বলছে গত 3 মাসে আমাদের নতুন 6,000 কোটিপতি ব্যাংকের আমানত বেড়েছে।
তার মানে একদল মানুষের হাতে টাকা বাড়ছে, মানে টাকা বানানোর যে একটা মেশিন হয়েছে বাংলাদেশ, সেই মেশিনে কিন্তু টাকা বানানো হচ্ছেই, চলছে, মেশিন বন্ধ হয়নি। এবং মেশিনের কাঁচামাল কি? কাঁচামাল হচ্ছে শ্রমিকের শ্রম, আর ফিনিশ গুড হচ্ছে টাকা, সম্পদ। এইরকম একটা পরিস্থিতিতে যখন বাংলাদেশটা একটা এলডিসি গ্র্যাজুয়েশন হবে, তো গ্র্যাজুয়েশন হলে তাহলে তো কিছু কমিটমেন্ট করতে হয়, কিছু রেসপন্সিবিলিটি নিতে হয়। সেই রেসপন্সিবিলিটিগুলো কি? এগুলো আমাদের ব্যবসায়ীরা এখন নিতে প্রস্তুত না, যে কারণেই সরকারকে তারা বলতে যাচ্ছেন যে বলেন আমাদের এখন প্রমোশনটা একটু ঠেকায় দেন আর কি। আমাদের সবাই যেখানে প্রমোশন চায়, এখানে আমাদের প্রমোশন ঠেকিয়ে দেওয়ার একটা আলোচনা হচ্ছে। আমরা মনে করি এটা রাজনৈতিক দলগুলো আবার এখানে একটু ঝামেলায় পড়ে যাবে, কারণ বিএনপির মতন রাজনৈতিক দল থাকে তো ব্যবসায়ীদেরকে চটিয়ে তারা আবার থাকতে পারবেন না, কিংবা যারা বড় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করবেন তারা তো এই ক্ষেত্রে কথা বলবেন। কিন্তু যদি আমরা গণতন্ত্রের কথা বলতাম, আমাদের এখানে 12.5 কোটি ভোটারের মধ্যে যদি বলি যে শ্রমজীবী মানুষের সংখ্যা কত, আমরা লেবার ফোর্স সার্ভে অনুযায়ী শ্রমজীবী মানুষের সংখ্যা 7.5 কোটি। তার শ্রমজীবী মানুষই তো সংখ্যায় বেশি, এর সঙ্গে আবার কৃষক, নিম্ন মধ্যবিত্ত এগুলো যদি হিসাব করি, সেই সংখ্যাটা তো সব মিলিয়ে আমাদের 12.5 কোটির মধ্যে দেখা যাবে যে আমাদের প্রায় 11 কোটি হচ্ছে এই মানুষ। তাহলে আমি স্বার্থ দেখলে কার স্বার্থ দেখব? কিন্তু যেহেতু দেশটা চলছে পুঁজিবাদী পদ্ধতিতে, নির্বাচনটা হয় পুঁজিপতিদের মধ্যে এবং টাকাওয়ালাদের একটা ভবিষ্যতের পার্লামেন্ট আবার হতে যাবে, ফলে সেই ক্ষেত্রে তারা এই বিষয়গুলো হয়তো দেখবেন। কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশন যে প্রশ্নটা, এলডিসি গ্র্যাজুয়েশন মানে হচ্ছে ইউরোপিয়ান কমিউনিটির যে দেশগুলো আছে, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশ, সেই দেশে ইবিএ, এভরিথিং বাট আর্মস, এইটার ফলে যে ধরনের সুবিধাটা পেত বাংলাদেশ সেই সুবিধাটা কম পাবে। কিংবা বাংলাদেশ যে অনেক জায়গায় ডিউটি ফ্রি যে এক্সপোর্টের বিষয়টা ছিল, সেই জায়গায় আবার নতুন করে ডিউটি আসবে কিনা, ট্যারিফ বসবে কিনা, এগুলো একটু বিষয় আসবে। কিংবা ইউরোপে যেটা এখন খুব বলছে তারা ডিউ ডিলিজেন্স, হ্যাঁ, হিউম্যান রাইটস ডিউ ডিলিজেন্স। তো হিউম্যান রাইটস ডিউ ডিলিজেন্স এটা ইউরোপের জন্য প্রযোজ্য। বাংলাদেশ থেকে যেহেতু পণ্য ইউরোপে যায়, তাহলে সোর্স কান্ট্রি হিসেবে বাংলাদেশেও হিউম্যান রাইটস ডিউ ডিলিজেন্স এটা প্রযোজ্য হবে কিনা, হলে কলকারখানাগুলো যেমন করে পরিচালনা করা দরকার সেই পরিচালনাগুলো হবে কিনা, আমরা ডিসেন্ট একটা ওয়েজ বা স্যালারি বা স্ট্রাকচার যেটাই বলি না কেন সেগুলো হবে কিনা, এইগুলো তারা চিন্তা করছে। তারা তাদের মুনাফাটাকে নিশ্চিত রাখতে চায়, ব্যবসাটাকে গতিশীল রাখতে চায়, এক্সপোর্টটাকে স্মুথ রাখতে চায়, এবং তার জন্য প্রয়োজনে প্রমোশন না নিয়েও যদি তারা এটা করতে পারে সেই চেষ্টা তারা করছে। আর সরকারের বলা উচিত যে যেহেতু আমরা জিডিপি বৃদ্ধির হার দেখিয়েছি যে আমাদের জিডিপি বাড়ছে, পৃথিবীতে অনেকগুলো দেশ কিন্তু এলডিসিতে গ্র্যাজুয়েশন হয়েছে, বাংলাদেশে শুধু না। এখন প্রশ্ন হচ্ছে গ্র্যাজুয়েশন হওয়ার পরে আমি $2,500 থেকে মাথাপিছু আয়টাকে $12,000 নিয়ে যাওয়ার ক্ষেত্রে কি ভূমিকা রাষ্ট্র পালন করছে, রাষ্ট্র কিভাবে চরম দারিদ্র্যসীমা থেকে জনগণকে দারিদ্র্যসীমার উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, বাংলাদেশের জনগণ কিভাবে খাদ্য দারিদ্র্যের মধ্যে যে আছে, আমরা টাকা দিয়ে হিসাব করলে হবে না, কি পরিমাণ পুষ্টিদার পাওয়া দরকার। আমি জানতে চাচ্ছিলাম যে রাজগঞ্জ রতন, আমি জানতে চাচ্ছিলাম যে আসলেই কি পিছিয়ে দেওয়া উচিত, না যেভাবে দিনক্ষণ ঠিক করা আছে সেদিকেই যাওয়া উচিত? আমাদের উচিত অনুচিতের প্রশ্ন, এটা তো তাদের কমিটমেন্ট, এটা তো রাষ্ট্রের একটা রিকগনিশন এবং রাষ্ট্রের একটা কমিটমেন্ট। এই রিকগনিশনটা এবং কমিটমেন্টটা দুটো যদি ফেইল করে, এর কনসিকুয়েন্সেসগুলো কী হবে? তার এই কনসিকুয়েন্সগুলো এটাই আসবে, বাইরের দেশগুলো মনে করবে যে তোমরা তো সক্ষমতা অর্জন করো নাই, কতদিন আর তোমাদের ফিডার খাইয়ে রাখবো আমরা। অন্যদিকে দেখুন, স্বাধীনতার সময় আমাদের জিডিপি ছিল $9 বিলিয়ন, এখন আমরা বলছি যে আমাদের জিডিপি প্রায় $450 বিলিয়ন, আমরা ধীরে ধীরে আমরা $1 ট্রিলিয়ন জিডিপির দিকে যাচ্ছি। তো এই দিকে কিন্তু আমাদের জিডিপি বাড়ছে, আমাদের এক্সপোর্ট আর্নিং বাড়ছে, আমাদের ফরেন রেমিটেন্স বাড়ছে, সবই বাড়ছে, তাহলে এই জায়গায় আপত্তি কেন? এই বিষয়টা নিয়ে একটু ভালো করে আমরা অর্থনীতিবিদদের সঙ্গে এটা নিয়ে আলোচনা করা দরকার, যে এতে রাজনৈতিক ইমেজের ক্ষতি কী হবে, অর্থনৈতিকভাবে আমাদের কী ধরনের দায়িত্বের মধ্যে পড়তে হবে। জি, ধন্যবাদ। আজকে আমরা শেষ করব, আপনাদেরকে দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় দেশে মোট 12 জন মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন, যা এবছরের সর্বোচ্চ। এছাড়া একই সময়ে হাসপাতালগুলোতে মোট 740 জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।
ডেঙ্গু থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় নিজেদের আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। সবাইকে এ বিষয়ে সাবধানতা অবলম্বন করা এবং সতর্ক থাকার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এনটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।